মরতে যখন একদিন হবেই, তখন মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে মরলে ক্ষতি কি? আচ্ছা, আপনারা এমন কোনো আলোকবৃত্তের কথা কখনো শুনেছেন, যেখান থেকে সূর্যের 7 রঙা আলোক দুটি বেরোয় আর সব কিছুকে তীব্রভাবে আকর্ষণ করে? এই আলো বড়ই অশুভ। যখনই কেউ এই আলো দেখেছে, তখনই তার পরিবারের বা তার কাছের কেউ মারা গেছে। তবে যাই হোক, ভয় পেলে ভয় আরো চেপে ধরবে। তাই মৃত্যু রহস্য খুঁজতে যখন আসা হয়েছে, তখন দেখা যাক ভাগ্য সাথে থাকে কিনা। গল্প বৈঠকের আজকের সফরে থাকছে কৌশিক গুপ্তর লেখা আলোক বৃত্ত রহস্যের অন্তিম তথা শেষ পর্ব। গল্প বৈঠক। আমরা যেখানে ছিলাম সেটা একটা টিলার মতো জায়গা, অনেক গাছ দ্বারা আবৃত। পরপর অনেকগুলো টিলা আছে দেখলাম। আমরা টিলা থেকে সমতলে নেমে এলাম, কিন্তু হাঁটতে গিয়ে টের পেলাম শরীরটা বেশ ভারী লাগছে। স্বচ্ছন্দভাবে হাঁটতে পারছি না, ধীরে ধীরে হাঁটতে হচ্ছে। বললাম, হাঁটতে এত কষ্ট হচ্ছে কেন? নির্ঝরবাবু বলল, গ্র্যাভিটি, এখানকার গ্র্যাভিটি পৃথিবীর থেকে অনেক বেশি, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তারপর মৃদুলবাবু বললেন, তার মানে এটা যদি গ্রহ হয়, তাহলে সেটার আকার পৃথিবীর থেকে বড়, তাই তো? অনেকটাই বড় মনে হচ্ছে। এখানেও ছোট বড় অনেক গাছপালা ঝোপঝাড়, কিন্তু এগুলো একটাও চেনা নয়। কিছু গাছে অদ্ভুত বর্ণের ফুল ধরে আছে দেখুন। মাটিতে আবার ছোট ছোট ঘাস, যেন কেউ নিয়মিত সেগুলো পরিচর্যা করে। আমি তখন নির্ঝরদাকে বললাম, কিন্তু পৃথিবী ছাড়া অন্য কোথাও তো প্রাণীর অস্তিত্ব আছে বলে শুনিনি নির্ঝরদা। আচ্ছা, এখানের বায়ুতে পৃথিবীর মতোই অক্সিজেন আছে, তাই না? তাই তো মনে হচ্ছে। শ্বাস নিতে কোনো অসুবিধা তো হচ্ছে না। আচ্ছা, এসব ভ্রম না তো? নির্ঝরদা বলল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকুই বা আমরা জানি? 4 জনেই যখন একই জিনিস দেখছি, তখন সেটা ভ্রমই বা হয় কি করে? এত অদ্ভুত অদ্ভুত গাছপালা, এত সুন্দর ঘাসে ঢাকা মাটি, এখানে কি মানুষ থাকতে পারে? ঘাসগুলো তো নিয়মিত পরিচর্যা করা হয় বলে মনে হচ্ছে। কিছুই জানি না রে, আমারও তো ভারী অদ্ভুত লাগছে। মৃদুলবাবু মোহিত হয়ে চারদিকে পর্যবেক্ষণ করছেন। উনি বললেন, যা দেখছো চুপচাপ অনুভব করার চেষ্টা করো। আকাশে না আছে কোনো সূর্য, না আছে কোনো চাঁদ, তবুও চারদিক আলোকিত। আশ্চর্য! যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে সুন্দর সমতল ভূমি, বাদামি বর্ণের ঘাসের চাদর পেছানো, মাঝে মাঝে টিলা, জঙ্গল, ঝোপঝাড়। কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা কলকল শব্দ শুনতে পেলাম। জল বয়ে গেলে যেমন শব্দ হয়। আমরা সেই শব্দের দিকেই এগোতে থাকলাম। কিছুটা এগিয়ে যেতেই দেখলাম একটা নদী, বেশি চওড়া নয়, ওই পাহাড়ি নদীর মতো। স্রোত আছে ভালোই। নদীর জলটা গাঢ় নীল। সমুদ্রেও এত গাঢ় নীল বর্ণের জল হয় কিনা সন্দেহ আছে। আর সেখানে অদ্ভুত অদ্ভুত বর্ণের পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু নদীটা কিছু দূর বয়ে গিয়ে যেন অদৃশ্য হয়ে গেছে। কোথা থেকে এসেছে সেটাও ভালো করে বোঝা যাচ্ছে না। একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। কোনটা কোন দিক
সেটাও বুঝতে পারছি না। নদীর ওপারটা একটা উপত্যকা, ওরও পরে পাহাড়। এখানে বেশিরভাগ জমি সুন্দর ঘাসে ঢাকা, আর এখানকার মাটিটাও অদ্ভুত হলুদ বর্ণের। পাহাড়ের বর্ণ সোনার মতো। সত্যিকারের সোনার পাহাড় কিনা কে জানে। কি বিচিত্র বর্ণময় এই জগৎটা। সব কিছুই পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, আর ভাবছি মৃত্যুর পর মানুষ কি এখানে এসে পৌঁছয়? এখানে এসে তারা কি করে? কেমন হয় তাদের দৈনন্দিন জীবন? কতদিন তারা এখানে থাকে? এখান থেকে কি তারা আবার অন্য কোথাও যায়, নাকি এখানেই চিরদিন থেকে যায়? এখানে কি সব জাত, সব বর্ণ, সব ধর্মের মানুষই আসে? হাজার হাজার প্রশ্ন মনের মধ্যে এসে ভিড় করছে। এখনো পর্যন্ত একটাও তো প্রাণী চোখে পড়ল না। চারজনেই এখানকার প্রকৃতি দেখে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। কেউ কোনো কথা বলতে পারছি না। যেন কোনো চিত্রশিল্পী ছবির মতো করে সব কিছু এঁকে দিয়েছেন, সমস্ত রং উজাড় করে দিয়ে। এ যেন কোনো ফ্যান্টাসি জগৎ। নদীর পাড়ে এসে আমরা এদিক ওদিক দুদিকই দেখছি, কিন্তু ওটা কোন দিক থেকে কোন দিকে যে প্রবাহিত হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আকাশে সূর্য থাকলে একটা কথা ছিল। হঠাৎ চোখে পড়ল বেশ খানিকটা দূরে নদীর ধার ঘেঁষে একটা পর্ণকুটির। আর ওই জায়গায় বেশ কিছু বট আর অশ্বত্থ গাছ। সেই বট অশ্বত্থ একদম আমাদের পৃথিবীরই মতো, এমন একটা পরিবেশে যেটা খুবই বেমানান। নির্ঝরদা বলল, এরকম জায়গায় হঠাৎ পর্ণকুটির কিভাবে এলো? মৃদুলবাবু একটু চিন্তিতভাবে বললেন, চলো ওখানে যাই, দেখি যদি কারোর দেখা পাওয়া যায়। এখনো পর্যন্ত তো একটাও প্রাণী চোখে পড়ল না, ব্যাপারটা কি? আমরা চারজনেই এগিয়ে গেলাম পর্ণকুটিরের দিকে। এরকম পর্ণকুটির সিনেমা সিরিয়ালে দেখেছি। মুনি ঋষিরা এমন পর্ণকুটিরে থাকতেন বলেও শুনেছি। মৃদুল স্যার একটু উচ্চস্বরে বললেন, কেউ আছেন এখানে? তোমরা কি নতুন আত্মা? সাথে সাথে জটাজুটোধারী দীর্ঘকায় মানুষ দৃশ্যমান হলেন কুটিরের দ্বারে। পরনে গেরুয়া বস্ত্র, মাথায় তিলক, চোখে দৃষ্টি অন্তর্ভেদী। মনেই হচ্ছে কোনো যোগী সন্ন্যাসী। উনি আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি নতুন আত্মা? মৃদুল স্যার জোর হাতে ওনাকে প্রণাম করলেন। আমরাও তাই করলাম। মৃদুল স্যার বললেন, আমরা আত্মা নই, আমরা জীবিত মানুষ। সন্ন্যাসী অবাক হলেন, বললেন, আত্মা ছাড়া তোমরা জীবিত অবস্থায় এইখানে কিভাবে পৌঁছলে? আজ পর্যন্ত কোনো জীবিত মানুষ তো এই জগতে পৌঁছতে পারেনি, তা তোমরা কিভাবে এখানে এলে? মৃদুল স্যার বললেন, বাবা, আপনি যদি একটু সময় দেন তাহলে আপনাকে সব বলছি। আমাদের অনেক প্রশ্ন আছে। উনি অবাক ভাবেই আমাদের সবাইকে কুটিরের সামনে একটা ঘাসে ঢাকা জমিতে বসতে বললেন, আর উনি বসলেন একটা ছোট পাথরের ওপর। মৃদুল স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়ার সমস্ত ঘটনা ওনাকে বিস্তারিত বললেন। মানে ওনার আফটার লাইফ নিয়ে গবেষণার কথা। কিভাবে ওই আলোক বৃত্তের খোঁজ পেলেন, কিভাবে দিনের পর দিন আমরা আলোক বৃত্তের খোঁজ করেছি, আর কিভাবেই বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা এই জগতে এসে পৌঁছেছি। উনিও মন দিয়ে শুনলেন সব। তারপর বললেন, এই জগৎ আত্মাদের জগৎ। তোরাই প্রথম যারা জীবিত অবস্থায় এইখানে এসেছিস। অন্তত আমি তো কখনো এইখানে
জীবিত মানুষকে এইভাবে দেখতে পাইনি। তোরা কি সবাই ভারতবর্ষের? মৃদুলবাবু সুনীলকে দেখিয়ে বললেন, ও শুধু নেপালের লোক, আমরা 3 জন ভারতীয়। তারপর বললেন, বাবা, আমাদের মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। সন্ন্যাসী বললেন, বল বল, তোদের কি জিজ্ঞাস্য? নির্ঝরবাবু জিজ্ঞেস করল, বাবা, এটা কি কোনো গ্রহ? পৃথিবী থেকে এটা কত দূর অবস্থিত? সন্ন্যাসী আবার বললেন, এটা পৃথিবী থেকে বহু বহু দূরের একটা ভিন্ন নক্ষত্রলোকে অবস্থিত একটা গ্রহ, যা আকারে সূর্যের দ্বিগুণ। সূর্য থেকে এখানে আলো পৌঁছতে 100 মহাযুগ লেগে যাবে। 100 মহাযুগ মানে যে কত বছর, সেটার কোনো আইডিয়া আমাদের কারোরই নেই। তাই দূরত্বটার সঠিক আন্দাজ কেউ করতে না পারলেও এটা বুঝলাম দূরত্ব মারাত্মক রকমের বেশি। উনি বলে যেতে লাগলেন, তোরা যে পথে এসেছিস, একমাত্র সেই পথেই এই গ্রহ আর পৃথিবীর মধ্যে যাতায়াত করা সম্ভব। মৃদুলবাবু বললেন, বাবা, মৃত্যু রহস্য, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমাদের একটু বলুন। উনি একটু সময় নিলেন, তারপর বললেন, মৃত্যু রহস্য জটিল। আমি যতটুকু জানি বলতে পারি। মৃত্যুর পর সমস্ত আত্মাই এই জগতে চলে আসে। এই জগৎ বড় অদ্ভুত। এখানে খিদে নেই, দুঃখ নেই, অন্যায় নেই, উঁচ নীচ ভেদাভেদ নেই, গরিব নেই, বড়লোক নেই, জাতপাতের ভেদাভেদ নেই, অবিচার নেই। পৃথিবীর মানুষের কাছে এই জগৎ কল্পনার মতো। এখানে এসে আত্মারা নিজেদের মতো করে থাকতে পারে। এই যেমন আমি আছি এই পর্ণকুটিরে, নিজের পছন্দ মতো একটা পরিবেশ বানিয়ে নিয়েছি। আত্মাদের এমন ক্ষমতা থাকে। যেসব আত্মার সংসারের প্রতি টান থাকে, তারা সময় মতো আবার পৃথিবীতে চলে যায়। তাদের পুনর্জন্ম হয়। আর যারা সংসারের মায়া মোহ বন্ধন কাটিয়ে ফেলে, তারা এইখানেই থেকে যায়। এখানে থেকে তারা পরমেশ্বরের আরাধনা করে। সময় হলে তারা পরমেশ্বরের সাথে মিলিত হয়। সেইখানেই আত্মার মোক্ষ লাভ হয়। মৃদুলবাবু জিজ্ঞেস করলেন, কিন্তু পৃথিবীতে আত্মার এই যাওয়া আসা কে বা কারা ঠিক করে? তারা বোঝে কি করে কে সংসারের মায়া ত্যাগ করেছে আর কে সংসারের মায়া ত্যাগ করেনি? আর পরমেশ্বরটাই বা কি বা কে? কোথায় থাকেন তিনি? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, একই সাথে এত প্রশ্ন। এখানে এমনকি পৃথিবীতেও যা কিছু ঘটে, সব কিছুই পরমেশ্বরের ইচ্ছে। তিনি সব কিছু ঠিক করেন, তিনি সব জানেন, তিনি অন্তর্যামী, তিনি পরম শক্তি, সকল শক্তির উৎস
তিনি। এরপর একদিকে অঙ্গুলি নির্দেশ করে উনি বললেন, যতদূর জানি তিনি উত্তরের দিকে কোনো পর্বতে থাকেন, যে পর্বত হিমালয়ের থেকে 100 গুণ বেশি উচ্চ। অবাক হয়ে গেলাম। হিমালয়ের থেকে 100 গুণ উঁচু পাহাড়, কল্পনা করতেই কষ্ট হলো। নির্ঝরদা প্রশ্ন করল, বাবা, আত্মা তো নিরাকার হয়, কিন্তু আপনি তো তেমন নন। আত্মা নিরাকার হতে পারে, আবার নিজের ইচ্ছে মতো তার আকারও ধারণ করতে পারে। আমি মৃত্যুর আগে একজন সন্ন্যাসী ছিলাম, তাই আমি ওই আকারেই এইখানে বিরাজ করছি। আশেপাশে অনেক আত্মা আছে যারা নিরাকার হয়ে আছে, তাদের তোরা দেখতে পাচ্ছিস না। সুনীল হতবাকের মতো সবকিছু শুনে যাচ্ছে। মৃদুলবাবু প্রশ্ন করলেন, বাবা, আমার স্ত্রী 3 বছর আগে মারা গেছে, তার আত্মাকে এখানে পাবো? যদি পুনর্জন্ম না হয়ে থাকে তবে নিশ্চয়ই পাবি। কি করে খুঁজবো? সেই আত্মাকে স্মরণ করে তোকে এক মনে ধ্যান করতে হবে। তোর সেই স্মরণের ডাক শুনলেই সে তোর কাছে চলে আসবে। নির্ঝরবাবু জিজ্ঞেস করলেন, এই জগৎটা এত সুন্দরভাবে সাজানো, এখানে গাছপালা থেকে শুরু করে ঘাস পর্যন্ত সবকিছু মনে হয় নিয়মিত পরিচর্যা করা হয়। এগুলো কারা করে? সবই পরমেশ্বরের কৃপা। এই পরমেশ্বর ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। কিভাবে ওনার দেখা পাওয়া যেতে পারে? আমি এখানে 100 বছর ধরে ওনার দেখা পাওয়ার প্রত্যাশায় অপেক্ষা করছি। আমার এখনো সময় হয়নি, আর তোরা জীবিত দেহে ওনার দেখা পেতে চাইছিস? নির্ঝরদা একটু ম্রিয়মান হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, কে এই পরমেশ্বর যিনি এই অদ্ভুত জগৎ সৃষ্টি করেছেন, যিনি এখানে একটা পাতা পড়ারও হিসেব রাখেন? কেমন ধরনের শক্তি ইনি? সব যেন কেমন ঘেঁটে যাচ্ছে। সুনীল এতক্ষণে একটা প্রশ্ন করল, আমরা এখান থেকে আবার পৃথিবীতে ফিরবো কি করে? জীবিত মানুষ এখানে কোনোদিন আসেনি রে বাবা, তাই তোরা কিভাবে ফিরতে পারবি বা আদৌ ফিরতে পারবি কিনা সেটা আমার পক্ষে বলা কঠিন। তবে যে পথে এসেছিস সেই পথেই ফিরতে হবে, কারণ পৃথিবীর সাথে এই জগতের ওটাই একমাত্র সংযোগ সূত্র। সেই পথ এখন পাবো কোথায়? সন্ন্যাসী কিছুক্ষণ চোখ বুজে রইলেন, তারপর চোখ মেলে বললেন, তোরা বস, আমি আসছি। এই বলে কুটিরের ভেতরে প্রবেশ করলেন। একটু পর একটা বালি ঘড়ি নিয়ে এলেন। ঘড়ির ওপরের অংশটায় কিছুটা বালি আছে, সেটা ধীরে ধীরে নিচে পড়ছে। নিচে অনেকটা বালি জমেছে। উনি ওটা মৃদুলবাবুর হাতে দিয়ে বললেন, এই বালি যতক্ষণে নিচে পড়বে, তার মধ্যে ওই দিকে একটা সমুদ্র আছে, ওইখানে তোদের পৌঁছতে হবে। ওই সময় ওইখানে একবার সেই রাস্তা খুলবে। যদি ওটা তোরা ধরতে না পারিস, তাহলে এখানে তোদের 10 বছর অপেক্ষা করতে হবে, কারণ এই অঞ্চলে আবার 10 বছর পর ওই রাস্তা খুলবে। কিন্তু এই জগতে জীবিত অবস্থায় তোদের 10 বছর অপেক্ষা করা সম্ভব হবে না। পৃথিবীতে ফিরতে হলে
তোদের এখনই বেরোতে হবে। এই কথা শুনে আমি, নির্ঝরদা আর সুনীল ওঠার উদ্যোগ করতে লাগলাম, কিন্তু মৃদুল স্যারের বোধহয় আরও কিছু জানার ইচ্ছে আছে। উনি কোনো তাড়া দেখালেন না। নির্ঝরদা বলল, স্যার, আমাদের আর এখানে ওয়েট করা ঠিক হবে না, তাড়াতাড়ি বেরিয়ে চলুন। উনি অনিচ্ছা সত্ত্বেও উঠলেন। আমরা সন্ন্যাসীকে প্রণাম করে বেরিয়ে এলাম। সন্ন্যাসী যেদিকে দেখিয়ে দিয়েছিলেন সেই দিকেই চলতে লাগলাম। চলতে চলতে নির্ঝরদা বলল, ওয়ার্ম হোলটা একটা পোর্টালের মতো কাজ করছে দুটো জগতের মধ্যে। কিন্তু ওটা এক এক সময় এক এক জায়গায় ওপেন হচ্ছে, এটা কি ব্যাপার? তোকে বলেছিলাম না, ওয়ার্ম হোলটা পৃথিবীকে যেমন প্রদক্ষিণ করছে তেমনি গ্রহটাকেও প্রদক্ষিণ করছে। পরমেশ্বরের ব্যাপারটা কিছু বুঝতে পারলেন স্যার? মৃদুল স্যারকে একটু অন্যমনস্ক লাগছে, কিছু যেন চিন্তা করছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, কি স্যার বলুন? উনি তাতে চিন্তিত স্বরেই বললেন, না, ওই ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, সায়েন্টিফিকভাবে কোনো এক্সপ্লানেশন পাচ্ছি না। সুনীল বলল, আপনারা একটু তাড়াতাড়ি পা চালান সাহেব, বালি তো সব পড়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি পা চালাবার চেষ্টা করলেও পারছি কোথায়? এখানে গ্র্যাভিটি খুব বেশি। নির্ঝরদা বলল, গ্র্যাভিটি বেশি হলে সময় আসতে চলে। কথাটার মানেটা বুঝলাম না। আন্দাজ 1 ঘন্টা মতো হবে চলছি। আন্দাজ বলছি কারণ সবার হাতে ঘড়ি অচল হয়ে গেছে। দূরে যেন সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। এখানকার মাটির বর্ণ হালকা নীল। এখানে বড় কোনো গাছ নেই, কিন্তু অদ্ভুত রকমের কিছু ঝোপঝাড় রয়েছে। ওই সন্ন্যাসী ছাড়া অন্য কোনো প্রাণী, এমনকি কোনো জন্তু জানোয়ার বা একটা পাখিও চোখে পড়েনি এখনো পর্যন্ত। মনে মনে ভাবলাম, জন্তু জানোয়ার মরলেও কি এখানে আসে? কিন্তু কথাটা আর পারতে পারলাম না। মৃদুল স্যার হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আমি বললাম, স্যার তাড়াতাড়ি চলুন। বালি ঘড়ির ওপরের অংশে তখন সামান্য বালিই বাকি। উনি বললেন, তোমরা যাও, আমার জানার এখনো শেষ হয়নি, আর আমার ওয়াইফের সাথেও একবার দেখা করতে হবে। নির্ঝরবাবু বললেন, কি বলছেন আপনি? মৃদুলবাবু ঘড়িটা নির্ঝরদার হাতে দিয়ে বললেন, তোমাদের পৃথিবীর প্রতি মায়া আছে, আমার কোনো মায়া নেই। আমাকে এখানে আরও থাকতে হবে, আমার স্ত্রীর সাথে দেখা করতে হবে, পরমেশ্বরের সাথে দেখা করতে হবে। রহস্য এখনো রহস্যই থেকে গেছে আমার কাছে। সুনীল বলে, দেরি হয়ে যাচ্ছে সাহেব। মৃদুলবাবু বললেন, তোমরা নিশ্চিন্তে যাও, আমি এখানেই থাকবো মনস্থির করেছি, যতক্ষণ না পুরো রহস্যটা জানছি। যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। আজকের সফরে শুনছেন গল্প বৈঠকের আজকের গল্প, কৌশিক গুপ্তর লেখা আলোক বৃত্ত রহস্যের অন্তিম তথা শেষ পর্ব। এখনো পর্যন্ত যদি ম্যাডলি FM কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ম্যাডলি FM অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে চলুন সফরে ফেরা যাক। ধন্য এমন বিজ্ঞানী। মৃদুল স্যার একজন প্রকৃত বিজ্ঞানী। নিজের জীবন বাজি রাখছেন সত্যকে জানার জন্যে। আমাদেরকে বিদায় জানিয়ে উনি যেদিক থেকে আমরা আসছিলাম সেই দিকেই হাঁটা লাগালেন। হাতে আর সময় নেই একদম। আমরা যতটা সম্ভব দ্রুত পা চালালাম।
সমুদ্রের ধার ধরে এসে যখন পৌঁছলাম তখন বালি ঘড়ির সব বালি নিচে পড়ে গেছে। এমন নীল জলের সমুদ্র দেখিনি কখনো, আর ঢেউয়ের উচ্চতা প্রায় 10-15 ফুট। সেই ঢেউ ওপরের গোলাপি আকাশটাকে যেন ছুঁয়ে ফেলছে বারবার। সমুদ্রের ধারে রং বেরঙের ছোট বড় পাথর ছড়ানো। সুনীল বলল, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। দেখলাম 20-25 হাত দূরে আলোর বৃত্ত ফুটে উঠেছে। ওটা কয়েক মুহূর্ত আগে পর্যন্ত ওখানে ছিল না। আমরা ছুটতে শুরু করলাম। শরীরের ওপর আবার সেই একটা টান অনুভব করছি। সুনীল সবার আগে, তারপর আমি, আমার পেছনে নির্ঝরতা। পাথর কাটিয়ে আমরা নীল বালির ওপর দিয়ে প্রাণপণে ছুটে চলেছি। যদিও এখানে পৃথিবীর মতো ছোটা সম্ভব নয়। দেখলাম আর হাত 10 দূরে আলোর ছটা। হয়তো এক্ষুনি রাস্তা বন্ধ হয়ে যাবে। প্রচণ্ড টানে মাটি থেকে পা উঠে গেছে। সুনীল আগেই ঢুকে গেছে। হঠাৎ ধপ করে একটা আওয়াজ হলো। পেছনে তাকিয়ে দেখি একটা পাথরে হোঁচট খেয়ে নির্ঝরদা পড়ে গেছে। আমি যে ব্যাক করে যাব তার আর সময়ও পেলাম না। টানের চোটে ঢুকে গেলাম ভেতরে। বন্ধ হয়ে গেল রাস্তা। ওয়ার্ম হোলের রাস্তা যেখানে আমাদের নিয়ে এসে ফেললো সেখানে ধু ধু মরুভূমি। নির্ঝরদার জন্য খারাপ লাগছে খুব। বেচারা আটকে গেল ওখানে। আগামী 10 বছর ওকে ওখানেই আটকে থাকতে হবে। ওই সাধু বাবার কথায় 10 বছর ওখানে বেঁচে থাকা সম্ভব নয়। তার মানে কি নির্ঝরদার আর ফেরার কোনো সম্ভাবনা নেই? মৃদুল স্যার তো স্বেচ্ছায় আসলেন না, কিন্তু নির্ঝরদার ব্যাপারটা তো তা নয়। খুব খারাপ লাগছিল ওর জন্য। তবু চুপ করে বসে রইলাম। সুনীল বলল, আপনি মন খারাপ করবেন না সাহেব। যার ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। আপনার তো কিছু করার ছিল না। ওটাই হয়তো ওনার নিয়তি ছিল, ওটাই হয়তো পরমেশ্বরের ইচ্ছে। একেই নির্ঝরদার ফিরতে না পারা, তারপর এই ধু ধু মরু প্রান্তরে কিছুই চিনতে না পারা। মনে হলো আজকের মতো খারাপ দিন যেন কোনো শত্রুর জীবনেও না আসে। আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। মারাত্মক জল তেষ্টা পেয়েছে। গরম জামা কাপড়গুলো খুলে ফেলেছি অনেকক্ষণ, কিন্তু একটু পরেই সূর্য ডুবে গেল। তখন আবার সেই জামা কাপড় পরতে হলো। খিদে তেষ্টায় জর্জরিত আমরা দুজনেই। ওই বালির ওপরেই শুয়ে পড়লাম। ঘুম এসে গেল নিমেষে। সকালে সূর্য উঠলে দিক সম্পর্কে ধারণা জন্মালো। আমরা উত্তর দিক বরাবর হাঁটতে লাগলাম, কিন্তু পা যেন আর চলছে না। সুনীলেরও কিছুটা তাই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজনেই টলতে টলতে হেঁটে চলেছি। তবে পাহাড়ি বলে সুনীলের স্ট্যামিনা আমার থেকে অনেকটাই বেশি। তাই দেখে মনে হচ্ছে ও এখনো কিছুটা লড়তে পারবে, কিন্তু কিন্তু আমার লড়াই করার ক্ষমতা প্রায় নিঃশেষিত। মনে মনে ভাবছি শেষ রক্ষা আর হলো না। পরলোক থেকে ইহলোকে ফিরে এলাম ঠিকই, কিন্তু আবার পরলোকে যাওয়ার সময় যেন এগিয়ে আসছে। তবে এবার আর জ্যান্ত নয়, আত্মা হয়ে। ওখানে ফিরে গেলে কি নির্ঝরদার দেখা পাবো আবার? মা, বাবা, দেবলীনা তিনজনকেই মনে পড়ছে আবার। জানি না আমার মেসেজটা পড়ে দেবলীনা কি ভাবছে। হয়তো আমাকে বহুবার ফোন করেছে, কিন্তু ফোনটা তো বীরেন্দ্র লেকের ধারে ওই তাঁবুতেই ফেলে এসেছি। ও কি আমাকে ক্ষমা করে দেবে? জানি না, আর চিন্তা করতে পারছি না। সামনে একটা ঝোপের মতো দেখে সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। গরম জামা কাপড়গুলো খুলে কোমরে বেঁধে নিয়েছি। খিদে তেষ্টা আর সহ্য করতে পারছি না। অথচ গতকাল এক সমুদ্র জলের কাছে ছিলাম, তখন কোনো তেষ্টা ছিল না।
আবার হাঁটা শুরু করলাম। এ হাঁটা উদ্দেশ্যহীন, জানি না কোথায় চলেছি। আমার কিছুটা আগে সুনীল হাঁটছে, বেচারা আমাদের জন্য নিজেও ফেঁসে গেছে। কতক্ষণ হাঁটলাম জানি না, মাথা কাজ করছে না। হঠাৎ চোখ মুখ অন্ধকার হয়ে এলো। সুনীলকে ডাকার দু একবার চেষ্টা করলাম, সুনীল সুনীল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। পড়ে গেলাম মনে হয়। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি, স্যালাইন চলছে। পাশে তাকিয়ে দেখি সুনীল আধা শোয়া অবস্থায় বসে আছে। সুনীলকে ইশারায় জিজ্ঞেস করলাম, এটা কোথায়, কিভাবে এলাম এখানে? সাহেব, আপনি তো পড়ে গেলেন। অনেক ডাকাডাকি করার পরেও আপনি চোখ খুললেন না, কিন্তু আপনার নাড়ি চলছে। বুঝলাম আপনি জ্ঞান হারিয়েছেন। আমি কি করব ভেবে উঠতে পারছি না। এদিক ওদিক ছুটোছুটি আর প্রাণপণে চিৎকার করতে লাগলাম। কোথাও কেউ থেকে থাকে যেন শুনতে পায়। পরমেশ্বরের কৃপায় তখন দূরে একটা টুরিস্ট ভ্যান দেখতে পেলাম। প্রাণপণে চিৎকার করতে করতে ছুটলাম ওটার নাগাল পেতে, কিন্তু ওই অবধি পৌঁছতে পারলাম না। মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু আমার চিৎকার হয়তো ওই ভ্যান অবধি পৌঁছেছিল, তাই আজ দুজনেই এখানে। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? সুনীল বলল, জানি না সাহেব। দুদিনে সুস্থ হয়ে উঠলাম দুজনেই। ডাক্তার বললেন, আপনারা যেতে পারেন, তবে কয়েকদিন একটু সাবধানে থাকবেন আর রোদে বেশি ঘোরাঘুরি করবেন না। হাসপাতালের বিল কত হয়েছে জানতে চাইলাম, কারণ আমাদের কাছে টাকা পয়সা বিশেষ ছিল না। আমার পকেটে ভারতীয় আর নেপালি মুদ্রায় 1000-2 মতো ছিল, আর সুনীলের পকেটে নেপালি মুদ্রায় 1005 মতো, সবই ভারতীয় মুদ্রায়। ডাক্তার বোধ হয় বুঝতে পারলেন। উনি হেসে বললেন, না না, কিছু লাগবে না। এটা একটা এনজিও চালিত হাসপাতাল, এখানে চিকিৎসা করতে টাকা লাগে না। উনি হাত জোর করে নমস্কারের ভঙ্গিমা করলেন। আমি অবাক হয়ে প্রতি নমস্কার করলাম। উনি চলে গেলেন। আমি আর সুনীল বেরিয়ে এলাম হাসপাতাল থেকে। একজন নার্সের কাছ থেকে জানলাম জায়গাটা হলো সাহারা মরুভূমি। মরুভূমির ধারেই একটা ক্যাম্পের মতো করে টেম্পোরারি হসপিটাল তৈরি করা হয়েছে। কয়েকজন নার্স আর কয়েকজন ডক্টর আছেন রোগীদের দেখাশোনার জন্য। কিন্তু কি অদ্ভুত, ছিলাম নেপালের কোনো এক পাহাড়ি লেকের ধারে, সেখান থেকে পৌঁছলাম সুদূর কোনো গ্রহে, আবার সেখান থেকে এসে পৌঁছলাম পৃথিবীর সাহারা মরুভূমিতে। হ্যাঁ, এমন অভিজ্ঞতা আমাদের দুজন ছাড়া পৃথিবীর কোনো মানুষের কি আজ পর্যন্ত হয়েছে? বাড়ির জন্য মনটা বড়ই উতলা হয়ে উঠছে দুজনের। কিন্তু মাথায় একটাই চিন্তা, কিভাবে দেশে ফিরব। না আছে পাসপোর্ট, না আছে ভিসা, এদেশের টাকা পয়সাও তো কিছু নেই। সুনীলকে বললাম সবটা। ও বলল, এখন কি করা যায় সাহেবজি? চোরা পথে ফেরা যাবে? তার জন্য তো টাকা লাগবে অনেক। সেই টাকা কি আমাদের কাছে আছে? যাই হোক, ঠিক করলাম দুজনের কাছে যা আছে সেটা দিয়ে আগে এই দেশের মুদ্রা জোগাড় করি। সেটা ছাড়া তো কিছুই হবে না। খোঁজ খবর করে জানলাম কাছাকাছি মেরেজাউগা বলে একটা শহর আছে, সেখানে এক্সচেঞ্জ অফিস আছে। আপাতত ওটাই আমাদের গন্তব্য। একজনকে অনেক বলে কয়ে রাজি করলাম তার ট্রাকে করে ওখান পর্যন্ত পৌঁছে দিতে। বললাম আমাদের সব টাকা পয়সা ছিনতাই হয়ে গেছে। দেখলাম এখানে ট্রাকগুলো দারুণ উন্নত আর সব ব্যাটারি চালিত। একটু অবাক লাগলো এই ভেবে যে আফ্রিকার মতো জায়গায়, যেখানে সব ব্যাটারি চালিত গাড়ি, সেখানে ভারতে এখনো পেট্রোল ডিজেল চালিত গাড়িতে ভর্তি। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা কোম্পানি তো ব্যাটারি চালিত গাড়ি বের করছে। সে আমাদের ট্রাকে করে পৌঁছে দিল শহরে। শহরে এসে একটু হতবাকি হয়ে গেলাম। এত ছোট একটা আফ্রিকান শহর, অথচ যে কোনো মেগা শহরকে পাল্লা দিতে পারে।
এইসব জায়গা এত উন্নত হয়ে গেছে জানা ছিল না। রাস্তায় সবই ব্যাটারি চালিত গাড়ি। সেখানে শহরের রাস্তাঘাট ঝাঁ চকচকে, শপিং মল, ফ্লাইওভার কি নেই। এত ছোট শহরেরই যদি এই নমুনা হয়, তবে বড় শহরগুলোর কি অবস্থা হবে? মানুষের পোশাক আশাকেও অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। এখানকার মানুষজন দেখছি বেশ অন্য ধরনের পোশাক আশাক পরে। তারা আমাদের দুজনের দিকে একটু অবাক হয়েই দেখছে বলে মনে হলো। ব্যাপারটা বুঝতে পারছি আমি, কিন্তু সুনীলকে কিছু বলিনি। লোকজনকে জিজ্ঞেস করতে করতে একটা ফরেন মানি এক্সচেঞ্জের দোকানে ঢুকে গেলাম। ছোট হলেও বেশ ঝাঁ চকচকে দোকান। একজন মধ্যবয়স্ক নিগ্রো বসে আছেন দোকানে। উনি মনে হয় মালিক। সুনীল আর আমার কাছে মোট 7,000 টাকা ছিল। ওখানে কথা বলে ঠিক হলো 7,000 টাকার বদলে 350 দিরহাম পাবো। ভাবলাম আপাতত যা পাওয়ার তা নিয়েই যাই। আমি 7,000 টাকা অফিসের ভদ্রলোককে দিলাম। সে প্রথমে টাকাটা দেখল, তারপর রেগে গিয়ে নিজের ভাষায় কী সব বলতে লাগলো। অবাক হয়ে গিয়ে তাকে বললাম, ইংলিশে বলুন। সে ইংলিশে যা বলল তার অর্থ এই যে, এই সব পুরনো টাকা নিয়ে এক্সচেঞ্জ করতে এসেছেন, আপনাকে পুলিশে দেব। মানে এগুলো পুরনো টাকা? আপনাকে কে বলল? আপনারা কি ইয়ার্কি মারছেন? 50 বছর আগেকার টাকা এখন এক্সচেঞ্জ করতে এসেছেন? এইসব টাকা এখন চলে? আমি এখনই পুলিশ ডাকছি। এই বলে উনি নিজের ভাষায় কাউকে একটা ডাকলেন। আমি তো অবাক হয়ে গেলাম। বললাম, 50 বছর আগের টাকা মানে? শুনিল অবাক। তখনই দোকানে রাখা একটা ডিজিটাল ঘড়ি চোখে পড়ল। দেখলাম সেখানে সালটা দেখাচ্ছে 2075। 2075? ভয়ে ভয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম, এটা কত সাল? উনি তো রেগেই ছিলেন, আমার প্রশ্নে আরো রেগে গেলেন। বললেন, কত সাল? আপনারা কি পাগল নাকি? এটা যে 2075 সাল সেটাও জানেন না? সব গুলিয়ে যাচ্ছে আমার। এটা কি করে সম্ভব? গতকালই তো ছিল 2024, আর আজকে কিভাবে 2075 সাল হয়ে গেল? আমরা কি কোনোভাবে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে এলাম নাকি? কিছুই বুঝতে পারছি না। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সুনীলেরও একই অবস্থা। দোকানদার আমাদের দেখে সত্যি সত্যি পাগল ভাবলেন বোধ হয়। যাকে উনি ডেকেছিলেন তাকে বললেন, এই কে কোথায় আছিস? এই দুটোকে দোকান থেকে বার করে দিত। কোথা কোথা থেকে যে চলে আসে কে জানে। দুজনেই তখন একটা পার্কে বসলাম। দুপুর বলে পার্কে ভিড় তেমন নেই। কিভাবে গতকালের 2024টা আজকে 2075 হয়ে গেল সেটা এতক্ষণে বুঝতে পেরেছি। নির্ঝরতা বলেছিল, গ্র্যাভিটি বেড়ে গেলে সময় আস্তে চলে। তাহলে এত আস্তে? ভিন্ন নক্ষত্র লোকের ওই গ্রহে আমরা ম্যাক্সিমাম ঘন্টা 5 কাটিয়েছিলাম। তাতেই পৃথিবীতে 50 বছর কেটে গেছে। মানে ওই গ্রহের 1 ঘন্টা আমাদের পৃথিবীর 10 বছরের সমান। এও সম্ভব? এই জন্যই আফ্রিকার এত ছোট একটা শহর এই রকম উন্নত লাগছে। ব্যাপারটা সুনীলকে বলতে ও দেখলাম প্রায় কাঁদো কাঁদো হয়ে গেছে। বলল, আমার মাকে, তেজুকে, ধানভিকে, পত্নীকে দেখতে পাবো তো সাহেবজি? দেখলাম ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কারণ ও জানে এতদিনে ওর মায়ের জীবিত থাকার সম্ভাবনা আর নেই। আমিও তো আর মা বাবাকে দেখতে পারবো না। কিন্তু দেবলীনা কি বেঁচে আছে? থাকলেও তো ওর বয়স 70 পেরিয়েছে। হয়তো আমি ফিরে না আসায় ও বিয়ে করে নিয়েছে, সন্তান নাতি নাতনিও হয়ে গেছে হয়তো। কি যে হয়ে গেল! অভিযান শুরুর আগে যেটা ম্যাক্সিমাম ভেবেছিলাম সেটা ছিল মৃত্যু, কিন্তু এরকম কিছু ঘটতে পারে সেটা তো। কি যে করবো এখন কিচ্ছু বুঝতে পারছি না। পৃথিবীতে শুধু আমাদের দুজন ছাড়া আর কারোর সাথে কোনোদিন কি এমন ঘটনা ঘটেছে? সুনীল বলল, বাড়িতে একটা ফোন করব সাহেবজি। 50 বছর পরে কি তোমার জানা নাম্বারে ফোন যাবে সুনীল? একবার দেখি না সাহেবজি। আমারও ইচ্ছে করছে একবার দেবলীনার ফোন নাম্বারে ফোন করতে, কিন্তু সেই নম্বরে কি আর পাবো ওকে?
সবচেয়ে বড় কথা হলো ফোন পাবো কোথায়? পার্কে কয়েকজনের কাছে ফোন চাইলাম, কেউ তো দিল না। ভাবলাম জীবিত অবস্থায় পরলোকে গিয়ে যে পাপ করেছি তার শাস্তি ভোগ করছি হয়তো। এটা কি আমাদের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য, কারণ আমাদের বয়স 50 বছর কমে গেছে। আর দুর্ভাগ্য, কারণ নিজেদের কেউ বেঁচে আছে কিনা সেটা জানি না। জানি না আমাদের ভবিষ্যৎ কি, দেশের মাটিতে ফিরতে পারবো কিনা, নিজেদের লোকের সাথে দেখা হবে কিনা। সুনীলকে বললাম, আমাদের পকেটে তো কোনো টাকা পয়সা নেই, আগে ওটা জোগাড় করতে হবে। সুনীল পাহাড়ি লোক, কিন্তু এখনো খুব ভেঙে পড়েছে। ও বলল, সেটা কি করে হবে সাহেবজি? আমার আঙুলে একটা সোনার আংটি ছিল, আমার 25 বছরের জন্মদিনে দেবলীনা আমাকে গিফট করেছিল। আমি ওটা দেখিয়ে ওকে বললাম এটা বিক্রি করে। এরপর বহু খোঁজে একটা দোকানের সন্ধান পেলাম। আংটিটা বিক্রি করে 750 দিরহাম মতো পেলাম। দেবলীনার স্মৃতি ওটা। বিক্রি করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যে বিপদে পড়েছি এছাড়া আমার হাতে আর কিছু করার মতো নেই। একটা এসটিডি আইএসডি করা যায় এমন একটা বুথ খোঁজার চেষ্টা করলাম, যেটা 2075 সালে বাতুলতা ছাড়া আর কিছুই নয়। 2024 সালেই এরকম বুথ পাওয়া যেত না। সারাদিন ধরে খুঁজলাম, কোনো লাভ হলো না। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, একটু খোঁজাখুঁজি করে একটা বাঙালি খাবারের দোকান খুঁজে পেলাম। ভাবলাম কোথাও ঘুরতে গেলে এখনো বাঙালিদের ঠিকঠাক পাওয়া যায়। মনে হলো ওদের কাছে খাওয়া দাওয়া করলে যদি মালিক বা কর্মচারীর থেকে মোবাইল ফোনটা নেওয়া যায়। আমি জানি ফোন করে কোনো লাভ নেই, তবে সুনীল প্রচণ্ডভাবে চাইছে ওর পরিবারের সাথে কথা বলতে, আর আমার মনটাও কিছুটা উতলা হয়ে আছে। যদি ফোনটা লাগে। আমরা দোকানে ঢুকে খাবার অর্ডার করলাম। দোকানের মালিক বছর 30-এর এক বাংলাদেশি। ওরা বাঙালি জেনেও যথেষ্ট আদর আপ্যায়ন করলেন আমাদের। জিজ্ঞেস করলেন, প্রথমবার এখানে আসা নাকি ঘুরতে নাকি অন্য কোনো কাজে? হ্যাঁ, খেতে খেতে বেশ ভালোই আলাপ জমে গেল ওদের সাথে। স্যার, আপনাদের একটু পুরনো স্টাইলের জামা কাপড় পরতে ভালো লাগে, তাই না? না হলে এমন জামা কাপড় এখন তো খুব একটা কেউ। আমি ব্যাপারটা বুঝতে পেরে সংক্ষেপে শুধু হ্যাঁ বললাম। প্রসঙ্গ ঘোরাতে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন আছেন? উনি বললেন, আমার জন্মই এখানে স্যার। যুদ্ধের সময় যে বছর মা বাবা বাংলাদেশ ছেড়ে পার্মানেন্টলি এখানে চলে আসেন, সেই বছরই আমার জন্ম। কোন যুদ্ধের কথা বলছেন উনি সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ? সে তো বহু আগের কথা। একটু অবাক হয়ে গেলাম। কোন যুদ্ধের কথা বলছেন আপনি? আমার প্রশ্ন শুনে উনি একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, যেন আমি ওনাকে কোনো অবান্তর প্রশ্ন করে ফেলেছি। ব্যাপারটা সামাল দিতে আমি বললাম, আসলে অনেক বছর আমরা কাজের জন্য গ্রিনল্যান্ডে ছিলাম। বাড়ির সাথেও কোনো যোগাযোগ ছিল না, আর পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটাও জানতে পারিনি। বলতে পারেন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম। জানি না উনি আমার কথাটা কতটা বিশ্বাস করলেন। উনি বললেন, প্রায় 30 বছর আগেকার কথা। ভারতের আশেপাশের দেশগুলোকে দখল করতে চীন তখন মরিয়া হয়ে ওঠে। কিছু দেশ সহজেই বশ্যতা স্বীকার করলেও বাংলাদেশ মহাশক্তিধর চীনের সাথে যুদ্ধে নামে। ভারত বাংলাদেশকে এই যুদ্ধে সাহায্য করায় চীন ভারতের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় ভীষণ যুদ্ধ। সেই সময় বহু বাংলাদেশি প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে পালিয়ে আসে। আমার মা বাবা তাদেরই একজন। যুদ্ধের ফলাফল কি হয়? প্রায় 2 বছর যুদ্ধ চলে। এশিয়ার বিভিন্ন দেশও এই যুদ্ধে কোনো এক পক্ষে জুড়ে যায়। শেষে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে সেই যুদ্ধের বিরতি ঘটে। যুদ্ধের ফলাফল অমীমাংসিত ছিল, কিন্তু স্যার বাংলাদেশকে চীন শেষ পর্যন্ত দখল করতে পারেনি। যুদ্ধে প্রচুর প্রাণহানি ঘটেছিল স্যার। ভাবলাম কি লাভ এই অর্থহীন যুদ্ধে, দখলদারিতে, প্রাণহানিতে।
পৃথিবীতে চিরটা কাল এই যুদ্ধ হয়েছে, হচ্ছে, আর হবেও, কিন্তু লাভ আছে? হ্যাঁ, কিচ্ছু লাভ নেই। দেবলীনার জন্য প্রাণটা কেঁদে ওঠে। আদৌ কি জীবিত আছে ও? একবার কি দেখা পাবো ওর? অথবা কথা বলা যাবে ওর সাথে? খাওয়ার শেষে আমি ওনাকে বলি, মরুভূমিতে ঘুরতে এসে আমাদের দুজনেরই মোবাইল চুরি হয়ে গেছে, বাড়ির সাথে যোগাযোগ করতে পারছি না। যদি আপনার ফোনটা একটু দেন তাহলে বাড়ির সাথে কথা বলতে পারি। আরে অবশ্যই, এই নিন। এই বলে ফোনটা এগিয়ে দিলেন। দেখলাম 50 বছরে মোবাইল ফোন আরও উন্নত হয়েছে। দোকানের মালিক বললেন, আগে আরও চুরি ছিনতাই হতো দাদা, এখন তো অনেক কমেছে। আমি ফোনটা নিয়ে এগিয়ে দিলাম সুনীলকে। দেখলাম ফোনটা নিয়ে একটু ফাঁপড়ে পড়েছে। এরকম ফোনে অভ্যস্ত নয়, আমিও অভ্যস্ত নই, কিন্তু কিভাবে নাম্বার ডায়াল করতে হবে সেটা বুঝতে পারছি। ওকে বলে দিলাম। ও ফোনটা নিয়ে একটু দূরে চলে গেল। 2-4 বার ডায়াল করলো, দেখলাম নাম্বার ডাজ নট এক্সিস্ট বলছে সাহেবজি। চিন্তা করো না সুনীল, পরমেশ্বরের কৃপায় তোমার ছেলে, মেয়ে, স্ত্রী নিশ্চয়ই ঠিক আছেন। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আমার হাতে ফোনটা দিয়ে দিল। আমি দেবলীনার নাম্বারটা ডায়াল করলাম। বুকটা দুরু দুরু করছিল। জানি কোনো লাভ নেই, তবু বৃথা আশা, মরিতে মরিতেও যে মরে না। অদ্ভুতভাবে ওপারের রিং হয়ে গেল, কিন্তু কেউ ধরল না। আমি এবার দোকানের একটু ভেতরের দিকে চলে গেলাম। আবার ডায়াল করলাম, আবারও রিং হয়ে চলেছে। আমার বুকের ধুকপুকুনিটা আরও যেন বেড়ে যাচ্ছে ক্রমশ। ওপারের ফোনটা কেউ ধরল, ঈষৎ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আমার তো চোখ পেয়ে জলের ধারা নেমে এলো। কি করে দেশে ফিরতে পারবো জানি না, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেভাবেই হোক আমাকে ফিরতেই হবে। পরমেশ্বর হয়তো এই কারণেই পরলোক থেকে আমাকে ইহলোকে ফিরিয়ে দিয়েছেন। আমি বললাম, আমি সমু বলছি। ওপারে প্রথমে নিস্তব্ধতা, তারপর মৃদু কান্নার শব্দ। দেবলীনা বলল, আমি জানতাম তুমি একদিন না একদিন ফোন করবে। আমি বললাম, এই কারণেই তুমি ফোন নাম্বার চেঞ্জ করনি, তাই না? নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাই ব্যক্ত করছে দুজনের মনের কথা। আমি মনে মনে স্থির করলাম, যেভাবেই হোক ফিরে যাব দেবলীনার কাছে। বললাম, আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করো। প্রথমেই জানাই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজ আমাদের কৌশিক গুপ্তের লেখা আলোক বৃত্ত রহস্য গল্পটি শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী গল্প আসবে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ম্যাডলি FM। আর গল্পটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে। ম্যাডলি FM, শুনবে সবাই, জানবে সবাই।